প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্রিফিং ও কর্মস্থলে না যাওয়ার নির্দেশেও কাটেনি ডিসি নিয়োগ জটিলতা। আজও জনপ্রশাসনে কর্মকর্তাদের দৌড়ঝাঁপ। আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2 অভিযোগ। খুলনায় নিখোঁজের 6 দিন পর ছাত্র আন্দোলনের সংগঠক বদরুল হাসান উদ্ধার। পূর্বাঞ্চলে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ পরিবারের সদস্যদের প্লট দিতে বদলানো হয় রাজুকের পরিকল্পনা। বিশিষ্ট ব্যক্তির নামে বরাদ্দের ধারা বাতিল চায় টিআইবি। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ, বহিঃপ্রকাশ, তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ। আবারও বেড়েছে ডেঙ্গুর চোখ রাঙানি। 10 দিনে আক্রান্ত প্রায় 4000। সব থেকে বেশি ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি। জ্বরটা হচ্ছে এত খারাপ, প্রচন্ড শরীর ব্যথা করে, মাথা ঘোরায়, তারপর বমি আসে, খেতে পারি না কিছু। আমারও হয়েছে, আমার বাচ্চারও হয়েছে, আবার এই 1 বছরের মাথায় আবার হয়েছে। অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সরকারের পাশে থাকছে উন্নয়ন সহযোগীরা। ঋণ ইস্যুতে চলছে বিভিন্ন সংস্থার সাথে আলোচনা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। দেশ ও দেশের বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। জনপ্রশাসনে অসন্তোষের প্রেক্ষিতে নতুন 34 ডিসির জন্য পূর্ব ঘোষিত মন্ত্রিপরিষদের ব্রিফিং বাতিল করা হয়েছে। বঞ্চিত কর্মকর্তাদের পক্ষে এই তথ্য জানিয়েছেন উপসচিব নুরুল হাফিজ। সচিবালয়ে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। সেই সাথে 59 জন নতুন ডিসির যে তালিকা সরকার প্রকাশ করেছে তা অবিলম্বে বাতিল করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দফায় 34 জন নতুন ডিসি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগ নিয়ে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সচিবালয় কর্মকর্তাদের হট্টগোলের ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে রাতে পদায়নকৃতদের নতুন ডিসিদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব নির্ধারিত ব্রিফিং স্থগিত করা হয়। একই সাথে নতুন ডিসিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এদিকে নতুন ডিসি নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন বঞ্চিতরা। তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা এবারও বঞ্চিত হচ্ছেন। আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে নিহত 2 জনের স্বজন বাদী হয়ে অভিযোগগুলো দায়ের করেন। তাদের একজন নওগাঁর মোহাম্মদ রিজওয়ানুল হাসান, অপরজন গাইবান্ধার মোসাম্মদ শাহিনা বেগম। তিনি সাজ্জাদ হোসেন সজলের মা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার পর ভ্যানে থাকা 6 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে 2 জনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার। ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে পড়ে আছে কয়েকজনের নিথর দেহ। পাশ থেকে আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছিলেন পুলিশ সদস্যরা। সেই মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তায় পড়ে থাকা ব্যানার। পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয় দাবি প্রত্যক্ষদর্শীদের। দর্শক, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে কথা বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আর আপনাদের বিভিন্ন কনস্ট্রাকটিভ রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ হোয়েদার ইট ইজ ভ্যালিড অর নট।
আমরা যা কথা বলতেছি এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। যেমন প্রথম দিনই একটা আপনারা রিপোর্ট করেছিলেন, সিলেটের ডিসিকে উইথড্র করা হয়েছে, হি ইজ নো মোর, নাও হি ইজ ওএসডি। এবং তার অপরাধটা এত বেশি ছিল, উনি তখন এডিসি ছিলেন ফেনীতে, আমার যতদূর মনে পড়ে। সেই নুসরাত হত্যা, রেপ অ্যান্ড বার্ন, তাকে বার্ন করে দেওয়া হয়েছিল। সেটার পরে আমাদের কাছে তথ্য ছিল না, এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিচ্ছেন এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী আমরা মনে করি যে পার্ট। আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন, আমরা এটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিব। বললাম যে এটা চলমান, 8 জন উইথড্র হয়ে গেল। এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার কাজ যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই, ইটস কল যে আমাদের যেই সমস্ত জায়গায় আরো যদি সমস্যা থাকে, ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াসড, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাসে দেখছেন না, 1 দিনের ডিসি, 1 দিনের কমিশনার, 1 দিনের সচিব, এটা প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরা জনস্বার্থে কাজ করছি। সরকারের এমন একটা পর্যায়ে আমরা এসে এই কাজগুলো করছি। আই ওয়াজ আউট অফ দি প্রফেশন 15 years ব্যাক। আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরো আছেন। আমি যখন অনেক আগে দুদকের সচিব ছিলাম, তখন আপনারা বিট করতেন, তারপর থেকে আই এম নো মোর। হোয়াট এভার ইট ইজ, আল্লাহ শুক্রিয়া, জনস্বার্থে আবার কাজ করার একটা সুযোগ এসেছে। আমি পারফর্মিং ইন দ্যাট ওয়ে। আমার এজেন্ডা 2টা, স্টেট অ্যান্ড সিটিজেন। হ্যাঁ, পরিষ্কার করি, 8 জেলা একেবারেই 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে। সে যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে। মনে করেন ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসি ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেল। হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর 4টা জেলা যে রদবদল করা হচ্ছে তারা ফিট লিস্টে আছে, এই জেলার জায়গায় ওই জেলা, ওই জেলার আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে। আপনারা এই যে জেলা 8টা এবং 4টা অলরেডি আমি প্রেস রিলিজ দিয়েছি, ওখান থেকে নিয়ে নেন। নিখোঁজের 6 দিন পর খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক কদরুল আহসানকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নগরীর একটি মসজিদের বারান্দা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অচেতন অবস্থায় কদরুলকে ভোরে মসজিদের বারান্দায় দেখতে পান মুসল্লিরা। তাকে চিনতে পেরে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এর আগে গত 5 সেপ্টেম্বর রাতে নগরীর ময়লাপোতা মোড়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন কদরুল। দর্শক, এ বিষয়ে আরো জানবো। খুলনা মেডিকেলে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ভুক্তভোগী নিখোঁজের ব্যাপারে কি জানালেন এবং তার শারীরিক অবস্থা এখন কেমন? ভালো আছে কদরুল, এটা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে তার পরিবারের সদস্যরা। ইসরাত এবং পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে, একই সাথে কদরুল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, চিকিৎসকের সাথেও কথা হয়েছে। ভালো আছে, যেহেতু গত 6 দিন ধরে একটা বিশেষ জায়গায় তাকে রাখা হয়েছিল, তবে সে কোথায় ছিল, কিভাবে ছিল, এটি কিন্তু সে বলতে পারেনি। তবে যেখানেই থাকুক তার শারীরিক আঘাত পড়েনি। সে বলেছে তাকে নিয়মিত খাবার সরবরাহ করা হয়েছে, তবে হয়তোবা অচেতন করার জন্য কিছু ওষুধ তার উপর প্রয়োগ করেছে, সে কারণে সে বেশি সময় ঘুমিয়ে থাকতো এবং সেই ঘুমের ঘোরটা তার এখনও কাটেনি। সকালে যখন তাকে উদ্ধার করা হয় একটি মসজিদের বারান্দা থেকে, তখন পর্যন্ত সে জ্ঞানহীন অবস্থায় ছিল। সেই অবস্থায় মুসল্লিরা প্রথমে দেখতে পায়, তারপর তার পরিবার পরিজন একই সাথে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পরে কিন্তু তারা সকলে মিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। তাদের সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে, পরিবারে ভালো আছে। তারপরে যদি আমরা আগের সংবাদেও কথা বলেছিলাম কদরুলের সঙ্গে, আবার একটু কথা বলি। কদরুল, আপনি কেমন আছেন? চিকিৎসকরা কি বলেছে আপনাকে? জি আলহামদুলিল্লাহ, চিকিৎসকরা বলছে যে শারীরিক কন্ডিশন ভালো। একটা টেস্ট দিছে, টেস্টের পরে যদি কোনো সমস্যা থাকে সেটার তারা প্রতিকারের যে চিকিৎসা সেটা দিবে, এরপরে আমাদের রিলিজ দিয়ে দিবে। ইনশাল্লাহ সমস্যা নাই, শরীর স্বাভাবিক আছে। আপনাকে কি শারীরিক কোনো আঘাত করা হয়েছে কিনা?
না, শারীরিক কোনো টর্চার আমার প্রতি করা হয়নি, শুধুমাত্র মানসিক এবং আপনার মেন্টালি যে টর্চার এটা ছিল আর কি। আমরা শুনছিলাম ইশরাত তাকে শারীরিক আঘাত করা হয়নি, সেটি সে আগেও আমাদের কাছে বলেছে। তবে সে ভালো আছে এবং পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। চিকিৎসক যেটা বলেছে সে এক ধরনের ট্রমাটাইজের মধ্যে আছে, সে কারণে মানসিক যে বেকারগ্রস্ততা রয়েছে সেজন্য তাকে নতুনভাবে নিয়ম অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে, সেটি হয়তো 2-3 দিন সেই ওষুধ সেবন করার পর সে ভালো হবে। এর আগেও সে আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, বিশেষ করে যমুনা টেলিভিশনের প্রতি, কারণ তার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। একই সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা রয়েছে তারা মানববন্ধন করেছিল তার নিখোঁজের এই বিষয়টি তুলে ধরে, যার প্রশাসন যেন খুঁজে বের করে, এবং সেই বিষয়টি যমুনা টেলিভিশন সংবাদ পরিবেশন করার পর থেকেই তার মাধ্যমেই মানুষ জানতে পেরেছে। ধন্যবাদ আপনাকে প্রবীর। সরকারি সিদ্ধান্তে পূর্বাঞ্চলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বজনদের প্লট বরাদ্দ দেয়া হয়। শুধু তাদের বরাদ্দ নিশ্চিত করতেই নিজেদের পরিকল্পনাই বদলে ফেলেছিল রাজুক, অথচ এই স্থানে হওয়ার কথা ছিল সামাজিক অবকাঠামো। রাজুক এখন বলছে তারা শুধু সরকারের নির্দেশই পালন করেছে। এই বরাদ্দ দিতে রাজুকের যে ধারা অনুসরণ করা হয়েছে তাতে বলা আছে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্লট দেয়া যাবে। বেশ কয়েকবারই এই ধারার অপব্যবহার হয়েছে। এই অভিযোগ থাকায় ধারাটি বাতিলের দাবি তুলেছে টিআইবি। পরিকল্পিত শহর গড়তে পূর্বাঞ্চলকে বেছে নেয় রাজুক। আবেদনকারীর মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্যই একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনের একটি ধারা যোগ করা হয়, যেটি ব্যবহারে নানা সময়ে যাকে তাকে দেওয়া হয়েছে পূর্বাঞ্চলের প্লট। এমনকি এ তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠার 6টি প্লট। বালু নদীর পাড়ে পূর্বাঞ্চল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে। পাশেই শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা। পরের 2টি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের। সর্বশেষটি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। এক সারিতে এই 6টি প্লট 10 কাঠা করে। পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রাচীরের মূল ফটক। 2022 সালের 3 আগস্ট প্লটগুলোর বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। তার দাবি পুরো প্রক্রিয়াটি হয়েছে সরকারের আদেশে। সরকার চিঠি দিছে রাজুককে, রাজুক এক্সিকিউশন করছে, আর তো কিছু করার নাই। রাজুকের যা আদেশ দিচ্ছে চিঠির মাধ্যমে আদেশ, এটা কোনো মৌখিক আদেশ না। কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1,80 লাখ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজুক যেটি করেছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে 6টি প্লট এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। ওনার ছেলের নামে রয়েছে, মেয়ের নামে রয়েছে এবং অন্যান্য সদস্যদের নামে আছে। রাজুকের 3য় মডিফিকেশন ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল, কিন্তু 2012 সালে 4র্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয়। মূল মাস্টার প্ল্যানকে এটা ভায়োলেশন করে এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করে প্লট করা, এই যে আরবান ইউটিলিটি ফ্যাসিলিটিকে চেঞ্জ করে প্লট করা, তৎকালীন গভর্নমেন্টের যারা এই প্লটগুলো নিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই তৎকালীন যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এই কাজগুলো করেছেন, যোগসাজশেই করেছেন। যে জায়গাতে যে ডিপ্লোম্যাটিক জোনে যে শেখ পরিবারের জন্য যে প্লটগুলো করা হয়েছে সেটা এমনিতে ডিপ্লোম্যাটিক জোন ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে প্লটের যে ম্যাপ আমরা অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে সেটা হয়তো একটা গ্রিন এরিয়া ছিল। সেই গ্রিন এরিয়ার হয়তো একটা কনভার্সন হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক। নানা সময়ে নানা জনকে পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ দেওয়া হয় রাজুকের 13 এ ধারায়। এই ধারাটিরই যথেচ্ছদ ব্যবহার করে রাজুক, ক্ষমতার অপব্যবহার করে। এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন টিআইবি। কর্তৃত্ববাদের যে বহুমুখী
চিত্র প্রকাশ বহিঃপ্রকাশ তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র আমরা মনে করি। আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো, বাতিল করা উচিত, এছাড়া কোনো বিকল্প নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে দুটো জিনিস, একটা হচ্ছে যে 13 এই ধারা অবশ্যই অবিলম্বে রহিত করতে হবে। এখানে যে রাজুক হোক অন্য যে কোনো প্রতিষ্ঠানই হোক, তাদের যে রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না। রাজুক জানায় 2018 থেকে 2021 সালের মধ্যে 285 জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। মঙ্গলবার পূর্বাঞ্চলে শেখ হাসিনার পরিবারের নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে। রাত 9:45টার দিকে ডিবির অভিযানে আটক হন তিনি। আজ বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে বিতর্কিত এই সাবেক উপদেষ্টাকে। বাড্ডা থানায় দায়েরকৃত সুমন শিকদার হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তৌফিক ইলাহিও ছিলেন আত্মগোপনে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে রাত 9:45টার দিকে গ্রেপ্তার করা হয় মন্ত্রী পদমর্যাদার সাবেক এই উপদেষ্টাকে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জানা যায় আজ বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে তৌফিক ইলাহি চৌধুরীকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তৌফিক ইলাহির বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে এ খাত থেকে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। হত্যাসহ নানা অভিযোগে তৌফিক ইলাহি সহ এই নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ মোট 24 জনকে গ্রেপ্তার করা হলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। তৌফিক ইলাহির গ্রেফতার ও রিমান্ড শুনানির বিষয়ে আরো বিস্তারিত জানবো ডিবি কার্যালয়ে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার কাছ থেকে জানার চেষ্টা করব। রাব্বি, তৌফিক ইলাহি চৌধুরীকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং রিমান্ডের ব্যাপারে নতুন কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, আপনি জানেন যে এই যে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা, যাকে গতকাল রাতে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, এখন আছে ডিবি কার্যালয়ে। এরই মধ্যে তাকে বাড্ডা থানার হত্যা মামলায় ছাত্র জনতার উপর যে নির্বিচারে পুলিশের যে গুলি হত্যা, সেই হত্যার ঘটনায় বাড্ডা থানায় ওই এলাকায় আপনি জানেন সুমন শিকদার নামে 30 বছর বয়সী এক যুবক পুলিশ এবং অন্যান্য আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের হামলায় তিনি মারা গেছেন এবং সেই ঘটনায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এই উপদেষ্টার এবং সেই সাথে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে 10 দিনের পুলিশ রিমান্ড চাইবে এবং তাকে 3টা নাগাদ আদালতে হাজির করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং রিমান্ড চাইলে রিমান্ড পাবে। আমরা দেখে আসছি যে এর আগেও কিন্তু 25-এরও বেশি মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন সেক্টরের ভিআইপি কর্মকর্তাদের কিন্তু রিমান্ড হয়েছে এবং সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি তারও রিমান্ড মঞ্জুর করবে এবং তাকে গ্রেফতারের পিছনে আরও অনেকগুলো কারণ আছে। বিশরাত, আপনি জানেন যে তিনি 2009 সাল থেকে একদম আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা প্রধানমন্ত্রীর এবং বিদ্যুৎ সেক্টরের যে নৈরাজ্য, যে লুটপাট, সেই লুটপাটের তাকে বলা হয় পরিকল্পনাকারী এবং সেই পরিকল্পনাকারীকে এই বিদ্যুৎ সেক্টরের মামলাও তার বিরুদ্ধে হবে বলে আমাদের কিন্তু এর মধ্যে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। তার মানে ইসরাত দাঁড়ালো যে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সকালে 7 দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। এই সময় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক বায়েজিদ বোস্তামি। আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 4 সেপ্টেম্বর তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা করেন। আগের বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও ডেঙ্গুর চোখ রাঙানি ক্রমেই বাড়ছে। এবছর এ পর্যন্ত মৃত্যু শতাধিক ছাড়িয়েছে, আর 10 দিনেই আক্রান্ত কমপক্ষে 4000। সবচেয়ে ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি এলাকা। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি হবে গেল বছরের মতো ভয়াবহ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন বিশ্বাস সরকার। জগতের জটিলতা এখনও তার বোঝার কথা নয়, শুধু এইটুকু বোঝে যে তার হাতে ব্যথা। গেল 3 দিন ধরে ছোট্ট মারিয়ামের হাতে স্যালাইন সঞ্চালনের ক্যানুলা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে শুয়ে তার মা সোনিয়া বেগম। আমারও হয়েছে, আমার বাচ্চারও হয়েছে, আবার এই 1 বছরের মাথায় আবার হইল। মানে এবারের অবস্থা খুবই খারাপ গেছে। প্রায় একই রকম গল্প এই মা ছেলেরও। ভয়াবহ জ্বর নিয়ে হাসপাতালে এসে পরীক্ষায় জানতে পারেন দুজনেরই ডেঙ্গু। জ্বরটা হচ্ছে এত খারাপ, প্রচণ্ড শরীর ব্যথা করে, সহ্য করার বাইরে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই বছর এখন পর্যন্ত মারা গেছেন 102 জন। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন 16,819 জন। আগের বছরের একই সময়ের তুলনায় রোগী কম হলেও পরিস্থিতি যাচ্ছে ভয়াবহতার দিকে। গত মাসে 6,500 রোগী শনাক্ত হলেও চলতি মাসের 10 দিনেই রোগী পৌঁছেছে 4000-এর ঘরে। রক্তের পয়েন্ট দেখে ডাক্তার বলছে ইমার্জেন্সি ওনাকে রক্ত দেওয়া লাগবে, না তো বাঁচানো যাবে না। মাথা ঘুরায়, তারপর বমি আসে, তারপর হচ্ছে খেতে পারি না কিছু। 3 দিন জ্বর ব্যথা তো খালি শুধু মুড়াইছে। ডেঙ্গুর যে মুভমেন্ট, এতে বলা চলে যে আপনার এটা আমাদেরকে কোনো অংশে ছাড় দিবে, এইটা আমরা আশাবাদ ব্যক্ত করার কোনো সুযোগ নাই। এমন কিছু আমরা গ্রহণ করি না যেটাতে আমরা বলতে পারবো যে মানে ডেঙ্গুর 2 যুগের পরিক্রমায় 2023 সালে যেরকম হয়েছে 2024 সালে এটা হবে না, এটা বলা খুব কঠিন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। জানুয়ারির প্রথম দিন থেকে এ পর্যন্ত শনাক্ত রোগীর প্রায় 25% ঢাকা দক্ষিণের। মোট মৃত্যুর অর্ধেকের বেশি এই এলাকায়। অস্বাভাবিক চাপ বেড়েছে ঢাকা দক্ষিণের হাসপাতালগুলোয়। যেহেতু ময়লা সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না হয়তো বা সেই কারণে, এবং ঘনবস্তিপূর্ণ এলাকা হওয়ার কারণে এখানে ডেঙ্গি রোগীর পরিমাণ অনেক বেড়ে গেছে। মুগদা হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গু রোগীর চাপ সামলাতে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। ওষুধ স্যালাইনের অভাব না হলেও সংকট রয়েছে চিকিৎসকের। আমাদের হাসপাতালে এক্সট্রা কোনো ডাক্তার আমরা পোস্টিং পাইনি। গত বছর ছিল 40 জন শুধু ডেঙ্গির জন্য, এখন সেখানে আছে মাত্র 2 জন। সমপরিমাণে আমাদের নার্সও লাগে, MLSS লাগে, আমাদের কিন্তু এক্সট্রা কোনো জনবলের আলাদা করে নিয়োগ দেওয়া হয়নি। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। চিকিৎসকদের মত, ডেঙ্গু কমাতে তৎপরতা বাড়াতে হবে পরিচ্ছন্নতা কার্যক্রমে। প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপ যখন শুরু হয়, সবচেয়ে বেশি রোগী আসতে থাকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে। সমস্যা তো চিহ্নিত, তবে সমাধানে যে কাজগুলো করা দরকার সেগুলো সঠিকভাবে না করার ফলেই এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আর মৃত্যু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রোবেদ আমিন সহ বিগত সরকারের একাধিক উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয় তারা। অভিযোগ, বর্তমান মহাপরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিতে বাধা দিয়েছিলেন, একই সাথে মৃত্যুর সংখ্যা গোপনে সহায়তা করেছেন। এছাড়া বিগত সরকারের সময় তারা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন রয়েছে সেই অভিযোগও। তাই এসব কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। এসব অপরাধীদের বিচার না করে উল্টো পদায়ন করায় বিস্ময় প্রকাশ করেন আন্দোলনরতরা।
এই ডাক্তার রুবাইদ আমিন সে একজন বড় দুর্নীতিবাজ। সে বড় দুর্নীতিবাজ। গত যে ফ্যাসিস্ট সরকার তার সে সুবিধাভোগী। ওনার যে পেশাগত যোগ্যতা, ওনার যে সিনিয়র স্কেল পরীক্ষা, সেই পরীক্ষাগুলো তার পাশ করা নাই। সেই হিসাবে উনি পেশাগতভাবে গ্রেড 1 পোস্টে যেতে পারেন না। ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান করে যে শান্তি মিছিল করেছিল সরকারপন্থী চিকিৎসকরা, সেই শান্তি মিছিলের উনি হচ্ছেন একজন মাস্টারমাইন্ড। আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বিএনপি। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই কর্মসূচি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান 15 তারিখেও গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে সমাবেশ করা হবে। 15 তারিখে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে, ঢাকার বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্রের র্যালি হবে, যেটি হবে উন্নয়নের, অগ্রগতির, স্বৈরাচারবিহীন মানুষের অধিকার এবং এই দেশকে জনগণের দেশ হিসাবে জনগণের ক্ষমতা প্রয়োগের সুযোগ সৃষ্টির যে প্রয়াস বিএনপি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে। রিজার্ভ সংরক্ষণে উন্নয়ন সহযোগীদের কাছে চাহিদা দিচ্ছে সরকার। IMF এর কাছে চাওয়া হয়েছে $300 কোটি নতুন ঋণ। বিশ্বব্যাংক ছাড়াও অন্যান্য ঋণদাতা সংস্থার কাছে যাবে প্রস্তাব। এরই মধ্যে গ্যাস খাত ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে $95 কোটি ঋণ দেবার সিদ্ধান্ত নিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ধরে রাখতে এখন ঋণের বিকল্প নেই, কারণ অভ্যন্তরীণ আয়ে তেমন সুখবর নেই। পাশাপাশি রফতানি ও রেমিটেন্সে আয়েও বড় ধরনের পরিবর্তন হয়নি। জ্বালানির বকেয়া পরিশোধে দুশ্চিন্তায় সরকার। রিজার্ভ থেকে দায় পরিশোধ হলে ব্যাহত হবে আমদানি, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতেও দরকার অর্থ। রপ্তানি এবং রেমিটেন্স আয়ে বড় ধরনের উন্নতি নেই, অভ্যন্তরীণ আয়েও নেই সুখবর। ফলে দেনা পরিশোধ এবং বাজেট বাস্তবায়নে অর্থের খোঁজে সরকার। চলমান ঋণের বাইরে নতুন করে IMF এর কাছে আরও $300 কোটি সহায়তা চেয়েছে সরকার। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বা ADBর কাছেও তুলে ধরা হবে চাহিদা। চলমান রয়েছে বেশ কিছু প্রকল্প, যেগুলোর জন্য যে সংস্থাগুলো থেকে আসলে ঋণ আসার কথা ছিল সেগুলো তো তারা দিবে, তারা কমিটেড। কিন্তু এর পাশাপাশি আমাদের যে নতুন প্রকল্প সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রেও কিন্তু এখন নানা রকমের ঝুঁকি আছে। তার কারণে এই মুহূর্তে আসলে কোনো কন্ট্রাক্টর আসলে এই সমস্ত প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে ইন্টারেস্টেড হবে কিনা সেটা নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা আছে। তার কারণ অনেক কন্ট্রাক্টর যারা কাজ করছিলেন অবকাঠামোগত উন্নয়নে তারা অনেকেই কিন্তু পালিয়েছেন। সংকট কাটাতে সব মিলিয়ে খোঁজা হচ্ছে $500 থেকে $800 কোটি ঋণ। পাশাপাশি এর বাইরেও সহায়তা হিসেবেও অর্থের যোগান বাড়াতে চায় সরকার। উন্নয়ন সহযোগীরা যেরকম করে আমরা আশা করছিলাম, তো সেই অনুযায়ী আসলে হয়তো সহযোগিতা দিবে না। তারা দিতে পারে সর্বোচ্চ বাজেট সহায়তা। তারা উন্নয়ন প্রকল্পের জন্য নতুন করে কোনো ঋণ হয়তো তারা দেবে না। তো এটাই বাস্তবতা, এটা আমাদের মেনে নিতে হবে। এবং এই জায়গাতে IMF রয়েছে, বিশ্বব্যাংক আছে। বিশ্বব্যাংক হয়তো বাজেট সহায়তা অত বেশি করে দিবে না, কিন্তু এশীয় উন্নয়ন ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তারা ওই বাজেট সহায়তা দিতে পারে। বাজেট সহায়তাই এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। Uniting BRICS countries, the private sector. টানাপোড়েনের মধ্যে $95 কোটি ঋণ দেবার সিদ্ধান্ত নিয়েছে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB। এক্ষেত্রে ঢাকার পানি সরবরাহে ওয়াসার প্রকল্পে অর্থায়নে পাওয়া যাবে $32 কোটি, ঢাকা নারায়ণগঞ্জ গ্যাস লাইন উন্নয়নে $38 কোটি এবং গ্যাস খাত উন্নয়নে পাওয়া যাবে আরও $25 কোটি। 3টা প্রজেক্টের ব্যাপারেই তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং এটাকে বলা যায় তারা মৌখিকভাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। বিদেশি উৎস থেকে এ পর্যন্ত $100 কোটি বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ। অভ্যন্তরীণ আয় বাড়ানো না গেলে পরিশোধেও ধাপে ধাপে বাড়বে চাপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হলেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। বাকবিতণ্ডায় পুরো 90 মিনিটই ছিল উত্তেজনায় ভরপুর। গাজা ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে অভিভাষণ, পররাষ্ট্রনীতি সহ আলোচিত নানা ইস্যু উঠে আসে বিতর্কে। দ্বৈরথে এক চুল ছাড় দেননি কেউই, তবে সবকিছুকে ছাপিয়ে যায় ব্যক্তিগত আক্রমণ। একে অপরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন তারা। মার্কিন গণমাধ্যম ABC নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে হাই ভোল্টেজ বিতর্কের আয়োজন। মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস।
দর্শকবিহীন মঞ্চে স্থানীয় সময় রাত 9টার দিকে শুরু হয় দ্বৈরথ। করমর্দনের মধ্য দিয়ে শুরু হওয়া বিতর্ক কিছুক্ষণের মধ্যেই গড়ায় উত্তপ্ত বাক্য বিনিময়ে। অন্যান্য সময় ডোনাল্ড ট্রাম্পই ব্যক্তিগত আক্রমণ বেশি করলেও এবার শুরু করলেন কামালাই। রিপাবলিকান নেতার র্যালি নিয়ে বিদ্রূপ করেন কামালা। ক্ষেপে যান ট্রাম্প। খেয়াল করলে দেখবেন তার র্যালিতে কাল্পনিক চরিত্র নিয়ে কথা বলেন। দর্শকরা একসময় একঘেয়েমি আর বিরক্তি নিয়ে চলে যায়। মানুষ তার র্যালিতে যায় না, যাওয়ার কারণও নেই। যারা যান তারা দাঁড়িয়ে থাকার বিনিময়ে অর্থ পান। আমার র্যালি ছেড়ে কেউ যায় না, বরং আমরাই ইতিহাসের সবচেয়ে বড় বড় র্যালিগুলো আয়োজন করেছি। আবারও ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের মধ্য দিয়ে বিভাজন তৈরির অভিযোগ করেন কামালা। জবাবে উপহাস করেন রিপাবলিকান নেতা। তিনি যা বলার, যা ভাবার ভাবতেই পারেন। আমি তো বলবো কৃষ্ণাঙ্গ না হয়েও নিজেকে তা দাবি করেছেন তিনি। এটা দুঃখজনক যে এমন একজন প্রেসিডেন্ট হতে চাইছেন যিনি তার পুরো রাজনৈতিক জীবনে বর্ণবাদের ভিত্তিতে মার্কিন জনগণকে বিভক্ত করতে চেয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রীতিমতো নিজেদের মধ্যেই যুদ্ধ বাঁধিয়ে ফেলেন দুজন। তাকে শান্তি আলোচনার জন্য পাঠানো হলো জেলেনস্কি ও পুতিনের সাথে, আর এর 3 দিনের মাথায় ইউক্রেনে যুদ্ধ শুরু হলো। এই হলো তার বুদ্ধিমত্তার নমুনা। আমি বিতর্কের শুরুতেই বলেছিলাম আপনাদের একগুচ্ছ মিথ্যা শুনতে হবে, সেটাই হচ্ছে। আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে 5 বার দেখা করেছি। বাস্তবতা হলো মিত্ররা আমাদের উপর নির্ভর করে, ভরসা করে। আমরা তাদের সহযোগিতায় কাজ করব, শত্রুদের নয়। আর আপনি তো গণতন্ত্রের চেয়ে পেশি শক্তির সমর্থক। স্বাভাবিকভাবেই উঠে আসে গাজা ইস্যু। তবে এক্ষেত্রেও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার চেয়ে পরস্পরের প্রতি ব্যক্তিগত তোপ দাগালেন দুজন। তিনি ইসরায়েলকে ঘৃণা করেন, এমনকি কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণের সময় সেখানে ছিলেন না। আমি যুদ্ধ বন্ধ চাই, জীবন রক্ষা চাই। এটা এখনই শেষ হওয়া দরকার। জিম্মিদের বের করে আনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি দরকার। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, CNN, চ্যানেল 4 সহ বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হয় বিতর্কটি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম খণ্ড থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।